আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে কোটি কোটি গ্রাহক। তবে যোগাযোগের জন্য করা প্ল্যাটফর্মগুলো নানান অপরাধে ব্যবহার করছে কিছু অপরাধী চক্র। দেশের অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে ছড়ানো হচ্ছে ভয়াবহ পর্নোগ্রাফি, যার প্রভাবে বাড়ছে যুব সমাজের অবক্ষয়। অনেকে হারাচ্ছেন সর্বস্ব। আইনশৃঙ্খলা বাহিনী বলছে সচেতনতাই পারে এ ধরনের প্রতারণার হাত থেকে বাঁচাতে। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। এই যুবকের ছদ্মনাম আদনান, পেশায় একজন শিক্ষার্থী। একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অবৈধ সাইটের চটকদার বিজ্ঞাপন সামনে আসে তার। কৌতূহলী হয়ে ঢুকে পড়েন তাতে। অনলাইনে স্ক্রলিং করতেছিলাম, তো তখন দেখলাম যে একটা আসলো, অ্যাডের ভিতরে দেখতে ক্লিক করলাম। এক পর্যায়ে এই সাইটে আসক্ত হয়ে পড়েন তিনি। সেখান থেকে বন্ধুত্ব হওয়া একটি মেয়ের সঙ্গে দেখা করতে গেলেই বাধে বিপত্তি। টাকা পয়সা রেখে দিয়ে নানান ভয়ভীতিও দেখানো হয় তাকে। তাদেরই প্লেস ছিল, তাদেরই জায়গা ছিল, তো আমি নির্দ্বিধায় গেলাম। আমি তো বুঝতে পারি না এটা একটা ফাঁদ, যার কারণে আমি গেলাম। যাওয়ার পরে দেখলাম যে বিষয়গুলো আরও কিছু ছেলে আছে যারা ভিতরের রুম থেকে চলে আসলো। আসার পরে বলল, আমাকে বিভিন্ন প্রকার থ্রেট করা হলো, মেরে ফেলার হুমকি দেওয়া হলো। তারপরে ভিডিও করে রেখেছে। তারপরে আমার ফোন, মানি ব্যাগ, এগুলো সব তারা নিয়ে গেল। শুধু আদনানি নয়, তার মতো অনেকেই পা দিচ্ছেন এমন প্রলোভনে, হচ্ছেন প্রতারিত। এই সাইটে কিংবা অ্যাপগুলোতে ঢুকতেই দেখা যায় নারীদের আবেদনময় ভঙ্গি। ভিডিওর মাধ্যমে শরীরের নানা অংশ প্রদর্শন করে আকৃষ্ট করা হয় তরুণদের। সাইটে গিয়ে ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করলেই সুযোগ মিলবে একান্তে ভিডিও কলে কথা বলার। আলহামদুলিল্লাহ ভালো। আমি তোমাকে কথা বলি, মন দিয়ে শুনো। যে করতে পারে সে করতে পারে, যেখানে করতে পারে না তারা বলে তো মানে এমনি হয়ে যায়। এখানে কাজ করা মেয়েদের মধ্যে একজন জানান, এডমিনদের কমিশন দিয়ে প্রতিদিন বেশ ভালোই উপার্জন হয় তাদের। যার মন চায় শুরু করে, যার মন চায় কথা বলে, শুধু ফ্রেন্ড হিসেবে কথা বলে। আর যারা করতে আসে, যারা ফালাইতে আসে, তারা তো ফালাইতে আসে। ডিএমপির মুখপাত্র বলছেন, এ ধরনের প্রতারণার অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। এইসব অ্যাপ বিভিন্ন দেশ থেকে পরিচালিত হয়। এগুলা আপনার যেহেতু ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং এটা অর্গানাইজড একটা ক্রাইম, এইগুলার যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব এবং যারা এসবের সাথে জড়িত দেশে যদি কেউ থাকে তাদেরকে আইনের আওতায় অবশ্যই। শুধু আইন দিয়েই নয়, নিজেকে এবং সমাজকে ভালো রাখতে সচেতনতাই প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। তাদেরকে এইসব বিষয়ে সচেতন হতে হবে। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে হবে এই সাক্ষ্য গ্রহণ। আজ 2 জন সাক্ষীর জবানবন্দি নেয়ার কথা রয়েছে। এর আগে গত 27 অক্টোবর দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ বাসিদ খান মুসার বাবা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পরে তাকে জেরা করেন পলাতক 3 আসামির পক্ষের আইনজীবীরা। আর প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গাজী MH তামিম। গত 23 অক্টোবর এই মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন কার্নিশের ঝুলে থেকেও গুলিবিদ্ধ হওয়া সেই আমির হোসেন। প্রতিষ্ঠার 60 বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি রাজবাড়ীর বিসিক শিল্পনগরীতে। নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে আছে শিল্পনগরীটি। 77টি প্লট নিয়ে যাত্রা শুরু করা এই শিল্পনগরীর অর্ধেকেরও বেশিরভাগ প্লট এখনও খালি। দ্রুত এই শিল্পনগরীতে প্লট বরাদ্দ সহ অবকাঠামো উন্নয়নের দাবি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের। রাজবাড়ীর প্রতিনিধি M মনিরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নাদিরা সুলতানার রিপোর্টে।
রাজবাড়ী পৌরসভার রামকান্তপুর এলাকায় 1964 সালে 15.28 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। প্রতিষ্ঠার 6 দশকে মাত্র 43টি প্লট বরাদ্দ দেয়া হলেও তার বেশিরভাগই এখন রুগ্ন এবং বন্ধ। প্রথম দিকে 33টি প্রতিষ্ঠান চালু হলেও সংস্কারের অভাবে কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে আছে শিল্পনগরীটি। লোডশেডিং, পানি সংকট, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা অকেজু সহ রয়েছে অনিরাপদ পরিবেশ। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হয় বেশিরভাগ এলাকায়। সঠিক পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় লোকসানের মুখে প্রায় সব প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে। চারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি দেখে এখানে আমার আর এরকম ইচ্ছা হয় নাই যে এখান থেকে একটা প্লট নিয়ে কোনো কাজকর্ম বা একটা ব্যবসা বাণিজ্য স্টার্ট করি বা চালু করি। বিসিকটা একদম অন্ধকার। বিসিকে যে রাস্তাঘাটটা, এই রাস্তাঘাটটা মানুষ চলাচল করা যায় না। উপর ফালে উঠে আমাদের অফিসের সামনের দিকে রাস্তা ভেসে মানে যাতায়াতের সমস্যা হয়। এদিকে সমস্যার কথা স্বীকার করে বরাদ্দ পেলে ধাপে ধাপে কাটিয়ে ওঠার আশ্বাস এই কর্মকর্তার। বর্তমানে আমাদের এই শিল্পনগরীতে 37টা শিল্প ইউনিট চালু আছে এবং 10টা শিল্প ইউনিট রুগ্ন এবং বন্ধ আছে। বাদ বাকি অল্প কিছু ইউনিট আছে যেগুলো মামলাধীন এবং বাস্তবায়নাধীন আছে। রুগ্ন এবং বন্ধ শিল্পের ব্যাপারে আসলে আমরা নিয়মিত সভা করা হচ্ছে তাদের সাথে চালুর ব্যাপারে। বিসিক কর্তৃপক্ষের শুধু আশ্বাস নয়, রাজবাড়ীতে পূর্ণাঙ্গ শিল্পনগরী গড়ে তুলতে সরকারি উদ্যোগের দাবি শিল্প উদ্যোক্তাদের। নাদিরা সুলতানা, আরটিভি। একটি সেতু বদলে দিয়েছে বান্দরবনের দুর্গম থানচি বলিপাড়া ইউনিয়নের চিত্র। সাঙ্গু নদীর উপর নির্মিত এই সেতুর কারণে ভাগ্য বদলেছে 12টি গ্রামের প্রায় 7,000-এরও বেশি মানুষের। ব্রিজটি নির্মাণের ফলে অভ্যন্তরীণ যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা সব মিলিয়ে উন্নত হয়েছে স্থানীয়দের জীবনমান। বান্দরবন থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। 2019 সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় 21 কোটি টাকা ব্যয়ে শুরু হয় 180 মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ। 2023 সালের শেষ দিকে 183 মিটার পিসি গার্ডার ব্রিজ এবং 70 মিটার র্যাম্প সহ পুরো সেতুটি নির্মাণের কাজ শেষ হয়। বান্দরবানের থানচি দুর্গম এলাকা হওয়ায় যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সব দিক থেকেই পিছিয়ে ছিল স্থানীয়রা। সড়ক যোগাযোগ ছাড়া নদী পথে বা পায়ে হেঁটে যাতায়াত করতে হয়েছে তাদের। বর্ষা মৌসুমে নৌকা না পেয়ে স্থানীয়দের পড়তে হতো চরম ভোগান্তিতে। তবে ব্রিজটি নির্মাণের ফলে বিভিন্ন ইউনিয়নের সাথে স্থাপিত হয়েছে অভ্যন্তরীণ যোগাযোগ। ওপারের মানুষের যাতায়াতের খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল, যেমন নদীর পানি বেড়ে গেলে নৌকা দিয়ে যাতায়াত করতে হইতো। এখন যে ব্রিজ হয়েছে আর গাছ পানো লাগে না, ছাত্রছাত্রী আসারও খুব সুযোগ সুবিধা হয়েছে। ব্রিজ হয়ে মানে কি আমাদের অনেক সুবিধা হচ্ছে, মানে কি নৌকা পার হয়ে মানে যাইতে হয় না। ব্রিজটি নির্মাণের মাধ্যমে শুধু যোগাযোগ নয়, নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতিও নিশ্চিত হবে বলে জানান এই প্রকৌশলী। প্রকল্পটি সমাপ্ত হওয়ার ফলে 12টি গ্রামের প্রায় 7,000 মানুষ এই সড়ক দিয়ে যোগাযোগ করে থানচি উপজেলায় আসতে পারবেন এবং এই যোগাযোগের ফলে এখানে বলিপাড়া এবং থানচি একটা অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় প্রায় 7,000 মানুষের বসবাস। আবরার মাহি, আরটিভি। কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামে ঘুঙুর নদীর উপর একটি সেতু রয়েছে, যেটিতে ওঠার জন্য সিঁড়ি থাকলেও নামার নেই কোনো ব্যবস্থা। লোকজন সেতুটির নাম দিয়েছে অদ্ভুত সেতু। এতে ভোগান্তিতে অর্ধলক্ষাধিক বাসিন্দা। এমনকি 2 দশক পেরিয়ে গেলেও সেতুটি দিয়ে চলাচল করেনি কোনো যানবাহন। কুমিল্লা থেকে গোলাম কিবরিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। পরিকল্পনার অভাবে 20 বছর ধরে অকেজু কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের ঘুঙুর নদীর উপর নির্মিত এই সেতুটি। রাস্তা থেকে প্রায় 15 ফুট উঁচুতে নির্মিত এই সেতু দিয়ে কখনোই কেউ চলাচল করে না। স্থানীয়রা বলছেন 2005 সালে সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন প্রভাব খাটিয়ে তার বাড়ির পাশেই সেতুটি নির্মাণ করে। নির্মাণের সময় বলা হয় নদী পারাপারে এটি হবে এলাকাবাসীর জন্য বড় সহায়ক, কিন্তু সেতুটি এখন গ্রামীণ মানুষদের জন্য জনদুর্ভোগ ও ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওসার কারণে এই ব্রিজ ওসা করে দিছে, যাতে নৌকা নিচু দিলে আবার নৌকা লাগে যাইতো না, এই জন্য এটা ওসা করে দিছে। দেওয়াতে এরকম ওসা দিছে এখন গাড়ি চলাচল একবার বন্ধ, গাড়ি চলতে পারে না। তখন এটা তুই ভাঙ্গিয়া নতুন করে সিঁড়িটা তুই সময় ডাল করে
তখন কিন্তু গাড়ি ঘোড়া উঠতে বা নামতে সহজ হবে। ব্রিজ করছে, এই ব্রিজ দিয়ে আমার গাড়ি ঘোড়া যাইতে পারে না, মানুষ উঠতে পারে না, সিঁড়ি হয়ে গিয়া। স্থানীয়রা জায়গা না দেয়ায় সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি বলে জানান এই প্রকৌশলী। নির্মাণের পূর্বে এলাকা থেকেই বা জনপ্রতিনিধিরাই মৌখিকভাবে আশ্বাস দিয়েছিল যে অ্যাপ্রোচ করার জন্য প্রয়োজনীয় জায়গা দিবে, এবং ব্রিজ কনস্ট্রাকশনের পরে অ্যাপ্রোচ রোড নির্মাণের জন্য ঠিকাদার গিয়েছিল, তখন কিছু স্বার্থান্বেষী মহল জায়গা দিবে না এই মর্মে একটা ঝামেলা করেছিল, এবং এরপর থেকে এখানে আর অ্যাপ্রোচ করা হয়নি। সচেতন মহল বলছেন পরিকল্পনার অভাবে ব্যর্থ এই প্রকল্প বর্তমানে অপচয় হওয়া সরকারি অর্থের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। কার্যকর পদক্ষেপ ও সংস্কারের উদ্যোগ নিলে বদলে যাবে বাক্সিমূলবাসীর জীবনযাত্রা। লিওন আজাদ, RTV। টানা 3 দিনের বৃষ্টির পর ঘন কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর ও কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সমস্যায় পড়েছেন শ্রমজীবী মানুষ। অনেকে শীতের কাপড় পরে বেরোচ্ছেন কর্মস্থলে। এদিকে গেল 3 দিন বৃষ্টির পর কুড়িগ্রামে কমতে শুরু করেছে তাপমাত্রা। কুয়াশার সাথে ঠান্ডা বাতাসের কারণে অনেকেই সকালে ঘর থেকে বের হচ্ছেন না। 22 অক্টোবর থেকে শীতকালীন তাপমাত্রা রেকর্ড শুরু হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টাঙ্গাইলের সর্বোচ্চ 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আর এই বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমন ও আগাম শীতকালীন সবজির। তবে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি সহ কৃষকদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। এদিকে চাঁপাইনবাবগঞ্জের এক রাতেই রেকর্ড 191 মিলিমিটার বৃষ্টিপাতের। এর ফলে জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে জনজীবনে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে আবরার মাহির রিপোর্টে। গেল শুক্রবার রাত থেকে টাঙ্গাইলে অব্যাহত বৃষ্টির ফলে জেলার 12টি উপজেলার আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ক্ষেত আবার পানিতে তলিয়ে যাওয়ায় ধানের শীষগুলো নষ্ট হয়ে গেছে। এছাড়াও ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন এলাকায় শীতকালীন শাকসবজির। তাই খরচ তোলা নিয়েই শঙ্কিত কৃষকরা। 15-16 বিঘা 16-17 মন করে ধান হবে, এখন মনে করেন যে 4 মনে টিকবে না। আমার যে খরচ করছি খরচই আমার উঠবে না, আমি বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় সহ কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। সম্প্রতি ভারী বর্ষণে জমিতে পানি দ্বারা আক্রান্ত হয়েছে। আমরা সরজমিনে পরিদর্শন করে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি কিভাবে ক্ষতি পুষিয়ে দেওয়া, এবং কি আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তারা নিয়মিত মাঠ পরিদর্শন করে কৃষকদের ক্ষতি পোষণের বিষয়টা নিয়মিতভাবে পরামর্শ দিয়ে দেয়। এদিকে নীলফামারীতে গেল কয়েকদিনে টানা বর্ষণ আর দমকা হাওয়ায় উঠতি আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আগাম আলু ও সবজির ক্ষেত নিয়েও চরম দুশ্চিন্তায় চাষিরা। আমার ওই যে 2 বিঘার মতন মাটি এখন পানিত পড়ি এখন নেপ খায় পড়িয়েছে, বুঝছেন, তাতে চাউলও চাপে নাই, ওলা নষ্ট হয়ে গেল আর কি। কোটে 14-15 মন হইলে কোটে এখন মনে করেন 5-6 মন হইবে, না কাটিয়েও তো উপায় নাই। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে গেল শুক্রবার রাতে হওয়া রেকর্ড 191 মিলিমিটার বৃষ্টিপাতে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। অনেক এলাকার মাঠে থাকা ধান হেলে পড়েছে। এছাড়া দিনাজপুরের হিলিতে টানা 2 দিনের বৃষ্টিতে মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবেন না বলে আশঙ্কা করছেন কৃষকরা। জমি লাগাইছি 10 বিঘার উপরে, 4.5 বিঘা আমার এরকম পড়ে নষ্ট হয়ে গেছে। খরচ না উঠতে পারে, খরচ বলা যাও, এই অবস্থা থাকলে খরচ উঠবে না তো ভাইয়া। ভারী বৃষ্টির কারণে সার্বিক ক্ষতি পুষিয়ে নিতে সরকারের নিকট আর্থিক সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। আবরার মাহি, RTV। গাজীপুর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সালনা মারি আলী বিলাসপুর সড়কটি এখন বেহাল দশা। যানবাহন চলাচলের জন্য সালনা থেকে জয়দেবপুর পর্যন্ত সড়কটি এখন মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে। এই সড়কে প্রতিদিন চলাচল করা হাজার হাজার যাত্রীকে প্রতিদিনই জীবন বাজি রেখে বের হতে হচ্ছে। গাজীপুর প্রতিনিধি আজহারুল হকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শালনা বাজার ফুটওভার ব্রিজের মোড় থেকে জয়দেবপুর বিলাসপুর বটতলা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কটি নগরের অতি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। 4 বছর আগে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ প্রকল্পের মাধ্যমে সড়কটিতে কার্পেটিং করে। এরপর দৈনন্দিন নানা যানবাহনের কারণে সড়কের অবস্থা মৃতপ্রায়। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা মেরামতের জন্য সিটি কর্পোরেশনকে বারবার তাগাদা দিলেও কর্তৃপক্ষের সাড়া মিলছে না। যখন থেকে ব্যবসা শুরু করছি তখন থেকে তো ভাঙা, এবং এটা মোটামুটি 2-3 বছর যাবত এই রাস্তাটা একদম ভাঙা, কোনো সংস্কার হয় না। মাঝখানে মাস 2-1 আগে অল্প একটু কাজ হয়েছিল, কংক্রিট এসে ডলে চলে গেছিল, কিন্তু এরপর আর কোনো কাজ হয় না। এই রাস্তাটা আজকে প্রায় দীর্ঘ 4-5 বছর ধরে এরকম এই অবস্থা। মাঝে মাঝে কিছু মেরামত করে, কিন্তু এটা এই মেরামত আজকে করে গেলে কালকেই নষ্ট হয়ে যায়। প্রতিদিন প্রায় হাজার হাজার লোক যাতায়াত করে, কিন্তু রাস্তাটা অনেক দুর্ভোগ। বৃষ্টিকালে প্রায় কমর সমান পানি থাকে, প্রায় অনেক জায়গা খনাখন্দে ভরা, প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। আজকে দীর্ঘ 4-5 বছর বেশি হয়ে গেল ভাঙ্গা চুরাই রয়েছে, এখন পর্যন্ত বেহাল দশা এই রাস্তার বেহাল দশা। গাড়ি ঘোড়া চলে না, ভাঙ্গা যায়। এই রাস্তায় চলাফেরা করে একমাত্র তারাই উপলব্ধি করতে পারবে, দূর থেকে কেউ এটার অনুধাবন করতে পারবে না। পাশের বাড়ির পানির ড্রেনেজ ব্যবস্থাটা তো সুসংগত নয়। ওই বাড়ির পানিগুলি এখানে চলে আসলে বড় বড় গাড়িগুলি যাইতে যাইতে রাস্তাটা বেহাল অবস্থা হয়ে গেছে। তবে সড়ক উন্নয়নে ইতিমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। এই সম্পর্কে আমরা টেন্ডার কার্যক্রমে চলে গেছি, অত্যন্ত অল্প সময়ের মধ্যেই ওই মারিয়ালি রোড বা যেটি মূলত হাবিবুল্লাহ সড়ক, এই সড়কের কার্যক্রম শুরু হবে। জনগণের ভোগান্তি লাঘবের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ কার্যতই দায়িত্বশীলতার পরিচয় দেবে, এমন আশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। কালিয়াকৈরে রোপা আমন ধান খেতে মাজরা পোকার আক্রমণে দিশেহারা কৃষকরা। শুকিয়ে মরে যাচ্ছে ধান গাছ, বারবার কীটনাশক প্রয়োগ করেও পোকার নিয়ন্ত্রণে মিলছে না কোনো সুফল। এদিকে কৃষি কর্মকর্তাদের কোনো সহযোগিতা নেই বলে অভিযোগ চাষিদের। কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। কালিয়াকৈর উপজেলায় চলতি বছর আমন ধানের আবাদ করা হয়েছে 4,625 হেক্টর জমিতে। এর মধ্যে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের চাথালিয়া, কুকিলাছালা, বংখড়ি, চাপুরিয়া, শিমুলিয়া, মজিদছালা সহ বিভিন্ন জায়গার ধান খেতে শুরু হয়েছে মাজরা পোকার আক্রমণ। কেউ ছিটাচ্ছেন কীটনাশক, কেউ বা আবার আগাছা পরিষ্কার নিয়ে ব্যস্ত। ক্ষেতের বিভিন্ন অংশে ধান গাছের মাথা লালচে হয়ে পড়েছে। এদিকে উপজেলার কৃষি অধিদপ্তরের তদারকি না থাকায় কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাদের। কৃষি অফিসার যে আছেন, ও কৃষি অফিসার মহোদয় আমাদের সাথে তাদের সাথে কোনো যোগাযোগ নেই বললেই চলে। ফসল নষ্ট হয়ে গেছে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলুম? আমরা একটা ফসলই হয়, একটা ফসল, এখন আমরা ছেলে মেয়ে নিয়ে কোনভাবে চলুম বা কোনভাবে খামু সেটা চিন্তা ভাবনা করতেছি। কৃষি কর্মকর্তার মধ্যে আমরা 10 পাখি ক্ষেত করছি, এতে এরকম লাল হইয়া মানে একবারে পোকায় খেয়াল আছে। আমরা এখন সরকার যদি আমাদের কিছু অনুদান দিত আমরা চলতে পারতাম ভালো মতন। কৃষকেরা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলেও অবশ্যই তাদের পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ের যে আমাদের কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, তারা মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন। কৃষক ভাইদেরকে আমরা সবসময় অনুরোধ করি বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন কিছুর মাধ্যমে যে আপনারাও আপনাদের সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। তখন যদি আপনাদের কাছে পরামর্শ না পৌঁছায় তখন আমাদের কাছে অভিযোগ নেবেন, আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। দ্রুত পদক্ষেপ না নিলে পোকার আক্রমণে হুমকির মুখে পড়বে এবারকার মৌসুমী ফসল। পোকার আক্রমণ থেকে বাঁচতে মাঠে নামুক কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা কৃষকদের। লিওন আজাদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।